আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যেটা নিয়ে সবার সবথেকে বেশি ডাউট থাকে এবং অনেকের যেটা নিয়ে সমস্যা। সেটা হলো টেন্সের ধরন, টেন্স কত রকমের হয়, কোন টেন্স কোথায় ব্যবহার করব, কোন টেন্স কীভাবে ব্যবহার করব, কোন টেন্সের ফরমেশন কীরকম, সেই প্রত্যেকটা টেন্সে কীভাবে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স লিখব, কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখব, আমার যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো আসে সেগুলো আমি কোন ব্ল্যাঙ্কটা কোন টেন্স দিয়ে ফিল আপ করবো, কোথায় কোন টেন্স হবে, এই জিনিসগুলো নিয়ে একদম সবাই ঘেটে থাকে। তো সেই জন্য আজকের চ্যাপ্টার হচ্ছে টেন্স। তো এর আগেরগুলো একবার বলে দিই যে একদম প্রথম ছিল স্ট্রাকচার অফ সেন্টেন্স, সাবজেক্ট প্রেডিকেট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্টের ধরন, ভার্ব, এই সমস্তগুলো একদম প্রথমে ছিল ফার্স্ট চ্যাপ্টারে। তারপরে আমরা যেটা করেছিলাম ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ইনকমপ্লিট, ডিরেক্ট, ইনডিরেক্ট, অবজেক্ট করেছিলাম। তাছাড়া আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে সাবজেক্ট ভার্বস অফ ইনকমপ্লিট প্রেডিকেশন, মানে ইনকমপ্লিট ভার্ব, তার সাথে সাবজেক্টিভ অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ভয়েস চেঞ্জ কখন করা যায় না, কখন করা যায় সেটা আমরা জানি, কখন করা যায় না সেটা। ভার্ব কত রকমের হয়, মেইন ভার্ব, হেল্পিং ভার্ব, এবং টেন্স শেখার প্রথম ধাপটা কিন্তু আমরা ওই আগের চ্যাপ্টারে আর কি মানে একটা প্রাথমিক ধারণা করে নিয়েছিলাম। তো ওইটা দেখা যেতে পারে যদি প্রয়োজন হয়। আচ্ছা, প্রিভিয়াস লেসনগুলোতে কী কী করেছি সেইটা বলতে গেলে এখন মানে বিরাট বড় মহাভারত হয়ে যাবে আর কি। যাই হোক, তো আমরা সাবজেক্ট প্রেডিকেট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ইনকমপ্লিট ভার্ব, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট, মেইন ভার্ব, হেল্পিং ভার্ব, তারপর ভার্ব কত রকমের হয়, কাইন্ডস অফ ভার্বসকে ভাবে ভাঙা যায় আর কি। তো সেই জিনিসগুলো শিখেছিলাম। ওটা থেকে কী হবে, ওটা থেকে ভার্বের একটা প্রাথমিক ধারণা হবে, এবং সেটা গুরুত্বপূর্ণ কী কারণে, টেন্স কার হয়, টেন্স তো সবসময় ভার্বের হয়, ভার্ব ছাড়া তো কারোর টেন্স হয় না। মানে সেই প্রথম থেকে আমরা যা কিছু করছি সবটা হচ্ছে ভার্ব ওরিয়েন্টেড। সাবজেক্ট ভার্ব অবজেক্টের কেন্দ্রবিন্দু হচ্ছে ভার্ব। সেখান থেকে আমরা যখন অবজেক্ট করছি সেই অবজেক্ট কার থাকে না, ভার্বের থাকে অবজেক্ট। ট্রানজিটিভ ইনট্রানজিটিভ যখন করছি তখন সেটা কার সাপেক্ষে করছি, ভার্বটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ সেটা করছি। যখন আমরা ভয়েস চেঞ্জ করব, সেই ভয়েস চেঞ্জ করার সময় মানে সেটার যে মুখ্য উদ্দেশ্য সেটা হচ্ছে ভার্বটাকে আমরা কীভাবে চেঞ্জ করব, সাবজেক্টকে অবজেক্টের জায়গায়, অবজেক্টকে সাবজেক্টের জায়গায় সবাই নিয়ে যেতে পারে, ভার্বটাকে আমি কীভাবে চেঞ্জ করব। ন্যারেশন যখন করবো তখন ন্যারেশনে ওই কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট সবাই বসিয়ে দিতে পারে একখানে, কিন্তু ভেতরের ভার্বটাকে কীভাবে চেঞ্জ করব, এই সমস্তগুলো মানে সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে ভার্ব। এবং টেন্সের জন্য তো অবশ্যই টেন্স মানে সবাই আর কি মানে গ্রামার শিখতে গেলেই যেটা সবাই বলে আর কি যে তোমাকে টেন্স শিখতে হবে। হ্যাঁ, অনেককে দেখেছি আমি স্পোকেন ইংলিশ শিখতে যাই, সেখান থেকে একটা টেন্সের বই নিয়ে চলে আসে, তারপর সেই টেন্স বাড়িতে বসে বসে মুখস্থ করে। তো এই টেন্স শেখার জন্য আর কি মানে আশা করি আর কি যদি কাজে টাজে লাগে আর কি, আশা করছি লাগবে কাজে। হ্যাঁ, দেখো কতটা কি লাগে। তো আমরা জানি যে টেন্স প্রধানত 3 রকমের হয় এবং প্রত্যেকটাকে 4টে করে ভাগে আমরা ভাঙি। প্রধান 3টে ভাগ কী? প্রধান 3টে হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এখন প্রেজেন্ট, পাস্ট, ফিউচার কি? প্রেজেন্ট যেটা এখন, পাস্ট যেটা আগে হয়েছে, ফিউচার যেটা ভবিষ্যতে হবে। এগুলো ছোটোবেলাকার জিনিস, এগুলো নিয়ে আলাদা করে কিছু বলছি না। এবং প্রত্যেকটাকে 4টে করে ভাঙা যায়। এটাই আর হচ্ছে সিম্পল বা ইনডেফিনিট যেটাকে বলা হয়, একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে পারফেক্ট, একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্টের আন্ডারে হচ্ছে আমাদের সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্টও তাই সিম্পল পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচারও তাই সিম্পল ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা 12টা টেন্সই করব। এই 12টা টেন্সের মধ্যে আজকে আমরা শুধু এই যে প্রথম 3টে যেটা হচ্ছে সিম্পল টেন্স যেগুলো বা ইনডেফিনিট টেন্স যেগুলো, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার, এই 3টে জিনিস ডিটেলসে আলোচনা করব। হ্যাঁ, অর্থাৎ মানে শুধু শর্টে আর কি সিম্পল প্রেজেন্ট এখন হয়, সিম্পল পাস্ট আগে হয়েছে, সিম্পল ফিউচার পরে হবে তা নয়। হ্যাঁ, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচারের মধ্যেও কিন্তু মানে প্রচুর আর কি ঘোরালো পেঁচালো জিনিস রয়েছে, যেই জিনিসগুলো একটু মানে জেনে রাখা প্রয়োজন আর কি। ঠিক আছে, সুতরাং যদি প্রয়োজন মনে হয় তাহলে পুরোটা দেখতে পারো। আচ্ছা, তো আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, আমরা 12টাই শিখবো, কিন্তু এই 12টার মধ্যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যেটা, এটার অতটা ইউজ আজকাল আর হয় না। তবে এটা আমরা লাস্টে একটা খুব ছোটো করে রাখবো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, কিন্তু অতটা প্রয়োজন নেই। ঠিক আছে, এমনিতেই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলো মানে সবথেকে বেশি ঘোরালো বেচালো আর কি। হ্যাঁ, আমরা শেষের দিকে এগুলো করবো আস্তে আস্তে। প্রথমে সিম্পল করছি, তারপর পরের ভিডিওতে কন্টিনিউয়াস আসবে। তারপর প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্টের আলাদা আলাদা ভিডিও আসবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, দেখি একটাতে করা যায় কিনা। আশা করছি একটাতেই হয়ে যাবে। আচ্ছা,
আচ্ছা, এটা করতে গিয়ে আবার সেই ওই মানে পুরোনো দিনে ফিরে যেতে হবে যে ভার্বসের চ্যাপ্টার যখন আমরা করেছিলাম দেখেছিলাম যে ভার্বসকে নানা রকমভাবে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। ভার্বসকে একরকম হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্বে ভাগ করা যায়। ভার্বকে মেন ভার্ব, অক্সিলারি ভার্বে ভাগ করা যায়। ফাইনাইট, নন ফাইনাইটে ভাগ করা যায়। ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ, ইনকমপ্লিটে ভাগ করা যায়। তো এর মধ্যে ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ, ইনকমপ্লিট আমরা অলরেডি করে এসেছি। মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব অলরেডি আমরা করে এসেছি। বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্বের একটা প্রাথমিক ধারণা আমরা আগের চ্যাপ্টারগুলোতে নিয়ে এসেছি, এইখানে আমরা ডিটেলসে করবো। আর ফাইনাইট, নন ফাইনাইট টেন্স হয়ে গেলে তারপরে করতে হবে, কেননা কেন টেন্স হয়ে গেলে তারপরে করতে হবে সেটা ফাইনাইট, নন ফাইনাইট করার সময় বোঝা যাবে আর কি আরও ভালো করে। আচ্ছা, এই যে যেটা বলছিলাম এতদিন ধরে যে ভার্বের ওই ভাগটা যেটা আর কি হ্যাভ ভার্ব, বি ভার্ব, ডু ভার্ব, সেই ভাগটা আর কি কীভাবে এখানে করা হচ্ছে। দেখো, ভার্বকে তিন ভাগে ভাঙা যাচ্ছে, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। বি ভার্ব কি? প্রেজেন্ট টেন্সে বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর। পাস্ট টেন্সে বি ভার্ব কি? ওয়াজ, ওয়্যার। ফিউচারে বি ভার্ব শ্যাল বি, উইল বি। হ্যাভ ভার্ব প্রেজেন্টে হচ্ছে হ্যাজ হ্যাভ, পাস্টে হ্যাড, ফিউচারে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। ডু ভার্ব প্রেজেন্টে হচ্ছে ডু, ডাজ, পাস্টে হচ্ছে ডিড, ফিউচারে হচ্ছে শ্যাল ডু, উইল ডু। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব জিনিসটা কি? বি ভার্ব তো বোঝা গেল যে মানে হয় বা হতো বা হবে, এই জিনিসগুলো হচ্ছে বি ভার্ব। হ্যাভ ভার্ব হলে আছে, ছিল বা থাকবে, সেটা হলো হ্যাভ ভার্ব। আর এই যে এই কটা বাদে মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, হ্যাজ হ্যাভ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এই কটা বাদে পৃথিবীতে যত ভার্ব হয় সবাই হচ্ছে ডু ভার্ব। অর্থাৎ যে কোনো কাজ করা, সেটা ডু মানে করা হতে পারে, বা প্লে মানে খেলা হতে পারে, স্লিপ মানে ঘুমানো হতে পারে, হ্যাঁ, ইট খাওয়া হতে পারে, রিড পড়া হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে, মানে যে কোনো রকমের কাজ, হ্যাঁ, খাওয়া, ঘুমানো, বাজে বকা, সব ধরনের হচ্ছে ডু ভার্ব, ঠিক আছে। আচ্ছা, এবার এই সিম্পল প্রেজেন্ট করার জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে পার্সোনাল নাম্বারের একটা ধারণা থাকা। এটা অনেকের আছে, যাদের আছে একটু ঝালিয়ে নাও, যাদের নেই জেনে নাও। দেখো, নাম্বার হচ্ছে প্রথমত যেটাকে আমরা বাংলায় বচন বলি, সিঙ্গুলার নাম্বার এক বচন, প্লুরাল হচ্ছে বহু বচন, মানে যেটা একটা থাকে আর যেটা অনেকগুলো থাকে সেটা প্লুরাল। ফার্স্ট পার্সন হচ্ছে যেটাকে আমরা বলি উত্তম পুরুষ, অর্থাৎ আমি বা আমরা। সেকেন্ড পার্সন হচ্ছে মধ্যম পুরুষ, তুমি তোমরা, মানে আমার সামনে যারা আছে। আর এই আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া পৃথিবীতে যত আর কি শব্দ হওয়া সম্ভব, মানে এই নাউন বা প্রোনাউন আর কি, শব্দ হওয়া সম্ভব বলে বললাম, পৃথিবীতে যত নাউন বা প্রোনাউন হওয়া সম্ভব সবই হচ্ছে থার্ড পার্সন, ঠিক আছে। তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারকে আই, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বারকে উই, সেকেন্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে ইউ, সেকেন্ড পার্সন প্লুরালও হচ্ছে ইউ, এটা মানে তুমি, এটা তোমরা। থার্ড পার্সন সিঙ্গুলার কি? আই, উই, ইউ বাদে যে কোনো এক বচন শব্দ, মানে আই, উই, ইউ বাদে মানে এমন যে কোনো শব্দ যেটা একজনকে বোঝায়, মানে হি হতে পারে, শি হতে পারে, ইট হতে পারে, ঠিক আছে, বা যে কোনো কিছু হতে পারে, মোবাইল ফোন হতে পারে, ঠিক আছে, বয় হতে পারে, একটা ছেলে আছে, ঠিক আছে, যে কোনো কিছু, মানে চোখের সামনে যা কিছু দেখতে পাচ্ছ, যা কিছু নাউন বা প্রোনাউন, সমস্ত কিছু হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পার্সন প্লুরাল নাম্বার কি? আই, উই, ইউ বাদে যে কোনো বহুবচন শব্দ, মানে আই, উই, ইউ বাদে পৃথিবীতে এমন যা কিছু শব্দ আছে যেগুলো একের বেশি জনকে বোঝায়, সেগুলো হচ্ছে প্লুরাল নাম্বার। যেমন দে, দে হচ্ছে একটা প্রোনাউন, প্লুরাল প্রোনাউন, ঠিক আছে, তারা। তাছাড়া বয়েজ হতে পারে, হ্যাঁ, তখন মোবাইল ফোন বললাম সেখানে মোবাইল ফোনস হতে পারে, বুকস হতে পারে, হ্যাঁ, যে কোনো কিছু হতে পারে। যেটা আই, উই বা ইউ বাদে, এই তিনটে শব্দ বাদে যা কিছু একটা জিনিসকে বোঝায় সেটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর আই, উই, ইউ বাদে যে কোনো জিনিস, পৃথিবীর যে কোনো জিনিস, যে কোনো শব্দ আর কি, মানে যে কোনো নাউন বা প্রোনাউন শব্দ যেটা একের বেশি জনকে বোঝায় সেটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, ঠিক আছে। আর ফার্স্ট পার্সনে একটাই শব্দ, সেটা হচ্ছে আই। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার একটাই শব্দ, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বারও একটাই শব্দ, উই। সেকেন্ড পার্সন সিঙ্গুলারে একটাই শব্দ, সেকেন্ড পার্সন প্লুরালেও একটাই শব্দ, সেটা হচ্ছে ইউ, ঠিক আছে, বাদ বাকি সব থার্ড পার্সন। আচ্ছা, এবার আমরা চলে আসি একদম ডাইরেক্ট সিম্পল প্রেজেন্টে। কোথায় কোথায় ইউজ করা হয় একদম এই চারটে জিনিস ছাড়া আরও অনেক কিছু ঘুরিয়ে বেঁচে বিভিন্ন জায়গায় লেখা টাকা থাকে। হ্যাঁ, এইখানে একটা জিনিস বলি যে আমি থাম্বনেলে একটা কথা লিখেছিলাম যে মোটা গ্রামার বই মুখস্থ করে কি টেন্স শেখা যায়? দেখো, মোটা গ্রামার বই মুখস্থ করে জীবনে কোনোদিন টেন্স শেখা যায় না।
তাহলে কি আমি এটা বলতে চাইছি যে গ্রামার বই পড়ে টেন্স শেখা যায় না? তা নয়, গ্রামার বই পড়ে টেন্স তো অবশ্যই শিখতে হবে, নাহলে টেন্স শিখবো কোত্থেকে? হয় কোনো ভালো গ্রামার বই থেকে শিখবো, নয় কোনো ভালো টিচারের থেকে শিখবো। ঠিক আছে, আমি টেন্স শিখেছি গ্রামার বই থেকে। যত ভালো মানে আমার যে শিক্ষকরা আছেন তারা সবাই শিখেছেন গ্রামার বই থেকে। গ্রামার বই থেকে অবশ্যই টেন্স শেখা যায়, কিন্তু যেটা বেশিরভাগ ছাত্রছাত্রীদের মধ্যে লক্ষ্য করা যায় যে তারা টেন্সের চ্যাপ্টার ধরে মুখস্থ করে যাচ্ছে, টেন্সের কোন টেন্সের কী ব্যবহার একদম মানে গাঁতিয়ে মুখস্থ করে ফেললো দুলে দুলে, তো কোন টেন্সের ফর্মেশন কী মুখস্থ করে ফেললো, প্রত্যেকটা টেন্সের এক্সাম্পল মুখস্থ করে ফেললো। এইভাবে মুখস্থ করে কিন্তু টেন্স শেখা যায় না। আমি সেটাই বলতে চাইছি, মুখস্থ করে ওই মোটা বই থেকে প্রচুর এক্সাম্পল, প্রচুর নিয়ম, একটা সিম্পল প্রেজেন্ট টেন্স, অনেকগুলো নিয়ম সব মুখস্থ করে ফেললাম, এইভাবে টেন্স শেখা যায় না। টেন্সটা আমাকে বুঝতে হবে যে কোন জায়গায় কোন কাজটা কখন হচ্ছে এবং তার ভিত্তিতে আমি কোন টেন্সটা ইউজ করব। সেটা সেটা হতে পারে এখন আমাদের কাছে সামাজিক মাধ্যম অ্যাভেলেবেল, এখন আমাদের কাছে ইউটিউব অ্যাভেলেবেল, সেখানে যে কোনো ভালো ভিডিও থেকে আমরা দেখে নিতে পারি। দেখে নেওয়ার পর আমরা যে কোনো একটা ভালো গ্রামার বই থেকে, যেমন পিসি দাস হতে পারে, পিকে দেশারকর হতে পারে, পিকে মুখার্জি হতে পারে, ঠিক আছে, যে কোনো একটা ভালো গ্রামার বই বা ডিপি ভট্টাচার্য হতে পারে, যে কোনো একটা ভালো গ্রামার বই থেকে আর কি আমরা এক্সাম্পলগুলো দেখতে পারি, মানে যেটা শিখেছি সেটার ভিত্তিতে এক্সাম্পল দেখতে পারি। সেখানে যদি আমরা আরও কিছু এক্সট্রা জিনিস পাই যে আমরা মানে কখন কোনটা ব্যবহার করব, মানে সেটা মুখস্থ করে না, সেটা কখন কোন কাজটা হচ্ছে সেই কাজের সাপেক্ষে আমরা আর কি টেন্সটাকে শেখার চেষ্টা করব। ঠিক আছে, এখানে সিম্পল প্রেজেন্ট কখন ইউজ করা হয় আমি মেইন চারটে দিয়েছি, আরও অনেক রকমের আছে, নানা রকমের সব মানে প্রচুর নিয়ম টিয়ম থাকে, বিভিন্ন জায়গায় 9-10টা নিয়ম থাকে, মানে একদম খুব সহজ সরল যে চারটে নিয়ম যেটা বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়, বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয়, সেরকম চারটে নিয়ম এখানে দিয়েছি। এবং প্রথম কি যে কোনো কাজ সাধারণভাবে বর্তমানে করা হয়, সাধারণভাবে বর্তমানে হয়, মানে হয়ে থাকে আর কি বর্তমানে, কালকেও হয়েছে, আজকেও হবে, ভবিষ্যতেও হবে। ঠিক আছে, মানে গতকালে হয়েছে, আজকে হচ্ছে, আগামীকালে হবে, এরকম সাধারণভাবে বর্তমানে হয় আর কি, হয়ে চলেছে আর কি, সেটা বোঝালে সিম্পল প্রেজেন্ট ইউজ করে। ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বলার সময়, ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট কি? এটা হচ্ছে মানে যেটাকে আমরা বলি ধ্রুব সত্য, বাংলায় এটাকে বলি, সেটা বলার সময় আমরা সিম্পল প্রেজেন্ট সবসময় ব্যবহার করি। এমনকি মানে ন্যারেশনে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করার সময় যখন ওই ইনভার্টেড কমার ভেতরে মানে যেটা রিপোর্টেড স্পিচ যেটা থাকে, সেই রিপোর্টেড স্পিচটা যদি একটা ধ্রুব সত্য বা ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়, তাহলে কিন্তু আমরা সেটাকে মানে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে। আমরা ন্যারেশন চেঞ্জ করার সময় সবসময় টেন্স চেঞ্জ করতে হয়, মানে বাইরে রিপোর্টিং ভার্বটা কী আছে সেটা দেখে আর কি রিপোর্টেড ভার্বের টেন্স চেঞ্জ করতে হয়। তো সেইখানেও আমরা যখন ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট পাই তখন আমরা টেন্স চেঞ্জ করি না, ওই সিম্পল প্রেজেন্টই থাকে সেটা। ঠিক আছে, আর জেনারেলি মানে কোনো সেন্টেন্সে যদি এই ওয়ার্ডগুলো পাও, জেনারেলি, ইউজুয়ালি, নর্মালি, রেগুলারলি, এভরিডে, এরকম ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেটা আমরা সিম্পল প্রেজেন্ট হিসেবে ইউজ করি। জেনারেলি কোনো কিছু করা হয়, ইউজুয়ালি করা হয়, নর্মালি করা হয়, রেগুলারলি করা হয়, রোজ কোনো কিছু করা হয়। আর কারো বর্তমান পরিচয় দেওয়ার সময় আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করবো। এখন এগুলো আমরা কীভাবে ইউজ করছি সেটা একবার দেখে নিই। ঠিক আছে, কিছু এক্সাম্পল দিয়ে আর কি দেখে নিই যে কীভাবে আমরা ইউজ করছি এটাকে। মিস্টার মালো ইজ আ বিজনেসম্যান, ইজ ইউজ করলাম সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, এটা এই জিনিসগুলো পরে আসছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, এগুলো আমরা আলাদা আলাদা করে পরের স্লাইডগুলোতে আসছি। জাস্ট এক্সাম্পল দিয়ে দিচ্ছি, মিস্টার মালো ইজ আ বিজনেসম্যান, এটা কি কারোর বর্তমান পরিচয় বোঝানো হলো। ঠিক আছে, আগের স্লাইডটা দেখে নিতে পারো একবার পজ করে। জেনারেলি আই ডোন্ট লাইক টি, আমি জেনারেলি টি পছন্দ করি না। ঠিক আছে, জেনারেলি শব্দটা রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্স, ডোন্ট মানে ডু নট সিম্পল প্রেজেন্ট ইউজ করা হচ্ছে। হি গোজ টু স্কুল এভরিডে, সে রোজ স্কুলে যায়, মানে যেটা বললাম যে গতকাল হয়েছে, আজকে হচ্ছে, আগামীকাল হবে, মানে রোজ হচ্ছে সেটা বোঝানোর জন্য গোজ সিম্পল প্রেজেন্টে আছে, ইউজ করা হচ্ছে। ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, যে জল সবসময় 100 ডিগ্রি সেলসিয়াসই ওটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, মানে ধ্রুব সত্য, সেটা সিম্পল প্রেজেন্ট ইউজ করা হচ্ছে, বয়েলস। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যে যা দিয়ে ঘোরে, এটাও একটা ইউনিভার্সাল ট্রুথ, ধ্রুব সত্য, মহাজাগতিক সত্য, সুতরাং এটাও আর কি সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করা হচ্ছে, মুভস। ওকে, আচ্ছা, সিম্পল প্রেজেন্ট টেন্সের ফরম্যাট। এখন এই সিম্পল প্রেজেন্ট টেন্সের ফরম্যাট করতে গেলে আমাদের বি ভার্বের ফরম্যাট করতে হবে, হ্যাভ ভার্বের ফরম্যাট করতে হবে, ডু ভার্বের ফরম্যাট করতে হবে। এবার একটুখানি আগের স্লাইডে দেখে নিই। এই যে সিম্পল প্রেজেন্ট টেন্স যখন আমরা করছি, সিম্পল প্রেজেন্ট টেন্স করার সময় সিম্পল প্রেজেন্ট টেন্সের বি ভার্বের ফরম্যাট করতে হবে, অর্থাৎ অ্যাম, ইজ, আর।
সিম্পল প্রেজেন্ট টেন্সের হ্যাজ ভার্ব মানে হ্যাভ ভার্বের ফরম্যাট করতে হবে হ্যাজ হ্যাভ। সিম্পল প্রেজেন্ট টেন্সের ডু ভার্বের ফরম্যাট করতে হবে ডু ডাজ। একইভাবে পাস্ট যখন আমরা করবো, এই ভিডিওতে আমরা পাস্ট করবো, পাস্ট করার সময় পাস্টেও সিম্পল পাস্টে ওয়াজ ওয়ার করতে হবে মানে বি ভার্ব করতে হবে, সিম্পল পাস্টের হ্যাভ ভার্ব মানে হ্যাড করতে হবে, সিম্পল পাস্টের ডু ভার্ব মানে ডিড করতে হবে। ফিউচার করার সময়ও সেই একই জিনিস, ঠিক আছে। সিম্পল প্রেজেন্টের বি ভার্বে আমরা আসি। সিম্পল প্রেজেন্টের বি ভার্ব তিনটে হয়। এটা হচ্ছে অ্যাম, ইজ, আর। অ্যাম কথা হয় অ্যাম ভূভারতে মানে ভূভারত নয়, মানে বিশ্বব্রহ্মাণ্ডে শুধুমাত্র আইয়ের সাথে অ্যাম হয়, আর কারোর সাথে হয় না। ইজ হচ্ছে কখন, যখন একজন থাকে সেটা বোঝানোর জন্য ইজ ইউজ করা হয়, এবং আর কখন ইউজ করা হয় ইউর সাথে এবং একাধিকজন বোঝানোর জন্য। এখন ইউ মানে তো তুমিও বোঝায়, মানে একজনও বোঝায়, এবার তোমরাও বোঝায় মানে অনেকজনও বোঝায়, তাহলে ইউর সাথে আমরা আর ইউজ করবো কেন? এটা নিয়ম, ইউর সাথে আর ইউজ করা হয়। মানে ইউ মানে তো তুমি না, তুমি বা তোমরা, সেটা তো আর বোঝানো যাচ্ছে না যে আলাদা করে। মানে ইউর সাথে আমরা সবসময় আর ইউজ করি, ইউর সাথে কখনো ইজ হয় না, ঠিক আছে। ইজ ইউজ হয় শুধুমাত্র কিসের সাথে না, শুধুমাত্র মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে শুধুমাত্র ইজ ইউজ করা হয়, মানে একজনের সাথে, সোজা কথায়। আর ইউজ করা হয় আমরা মনে রাখবো ইউর সাথে, এবং একাধিকজন যখন থাকে তখন তার সাথে আর ইউজ করা হয়। যেমন হতে পারে যে মানে আই এর প্লুরাল হচ্ছে উই, ঠিক আছে, তার সাথেও আর ইউজ করা হবে, ঠিক আছে। ইউর প্লুরাল তো ইউই, তার সাথে আর ইউজ করা হবে। থার্ড পার্সন প্লুরাল যেগুলো আছে তার সাথে আর ইউজ করা, মানে একাধিকজন যেখানে বোঝাবে সেগুলোর সাথে আর ইউজ করা হবে এবং ইউর সাথে আর ইউজ করা হবে, ঠিক আছে। এই হলো আমাদের নিয়ম, সিম্পল প্রেজেন্ট টেন্সে বি ভার্ব ব্যবহারের নিয়ম বা ফরম্যাট। আমি কিছু এক্সাম্পল দেখে নিই। মানে এক্সাম্পল যে শুধুমাত্র আমরা একটা সেন্টেন্স দিয়ে দেখবো তা নয়, প্রত্যেকটা সেন্টেন্সের 4 রকম ফরম্যাট হয়। একটা হচ্ছে অ্যাসার্টিভ, এটা হচ্ছে অ্যাসার্টিভ মানে হচ্ছে সাধারণভাবে যে বাক্যগুলো আমরা বলি অ্যাসার্টিভ। নেগেটিভ হচ্ছে আচ্ছা, অ্যাসার্টিভের মধ্যে মানে এইটা একটা জিনিস সবার ভুল হয়, অ্যাসার্টিভ আর নেগেটিভ দুটো জিনিস কিন্তু আলাদা আলাদা নয়, ঠিক আছে। অ্যাসার্টিভের মধ্যে দু রকম জিনিস থাকে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। অ্যাসার্টিভ মানে হচ্ছে যে কোনো বাক্য, মানে প্রশ্ন ছাড়া, আদেশ অনুদেশ মানে আদেশ উপদেশ অনুরোধ ছাড়া যে কোনো বাক্য, এবং বিস্ময়বোধক বিস্ময়সূচক ছাড়া যে কোনো বাক্য হচ্ছে অ্যাসার্টিভ, মানে নর্মাল যে কোনো বাক্য, সেটা হ্যাঁবাচক হতে পারে, সেটা নাবাচক হতে পারে। এই অ্যাসার্টিভের মধ্যে একটা হচ্ছে অ্যাফার্মেটিভ মানে যেটা হ্যাঁবাচক, এবং অ্যাসার্টিভের মধ্যে আরেকটা হচ্ছে নেগেটিভ যেটা নাবাচক, ঠিক আছে। তাহলে এই যে অ্যাসার্টিভের উল্টো যে নেগেটিভ তা কিন্তু নয়, নেগেটিভও হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। মানে এই যে সেন্টেন্সটা, এটা যেহেতু হ্যাঁবাচক এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আর এটা যেহেতু নাবাচক এটা হচ্ছে নেগেটিভ, এবং এই দুটো হচ্ছে কার আন্ডারে পড়ে না, অ্যাসার্টিভের আন্ডারে পড়ে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা আমরা এরকম একটা অ্যাসার্টিভ করবো, একটা নেগেটিভ করবো, একটা ইন্টারোগেটিভ করবো, একটা নেগেটিভ ইন্টারোগেটিভ করবো। কারণ একটা সেন্টেন্স দিয়ে আমরা সবকটাই করবো আর কি, তাহলে সুবিধা হবে। চলো, রোহিত ইজ আ কলেজ স্টুডেন্ট। দেখো রোহিত যেহেতু মানে একজন বোঝাচ্ছে, হ্যাঁ, এবং সেটা আই নয়, আই এর সাথে অ্যাম হয়, এবং ইউ নয়, ইউর সাথে আর হয়, সুতরাং বাদবাকি যা থাকে তার মধ্যে যার সাথে মানে যেটা একজন বোঝায় তার সাথে আমরা ইজ ইউজ করি, সুতরাং ইজ ইউজ করা হয়েছে রোহিত ইজ আ কলেজ স্টুডেন্ট, এটা অ্যাসার্টিভ। এর নেগেটিভ কী করে হয়, জাস্ট এর সাথে একটা নট বসিয়ে দিতে হয়, তাহলে নেগেটিভ হয়ে যায়। এটা মানে দেখে খুব আর কি সোজা মনে হচ্ছে, ইজের সাথে তো নট বসিয়ে দিলাম, ইজ নট, এটা আবার করে দেখানোর কী আছে, একটা আলাদা স্লাইড নষ্ট করার কী আছে, এটার জন্য সময় নষ্ট করার কী আছে, তা কিন্তু নয়। কেন নষ্ট করছি এখানে, এটা এত সোজা, এবং মানে এটা এই নেগেটিভ ইন্টারোগেটিভ এগুলো করে বোঝানোর প্রয়োজনটা কেন হচ্ছে, সেগুলো এই ডু ভার্ব প্রভাবগুলো যখন আসবে, হ্যাভ ভার্বগুলো যখন আসবে তখন ওরা পরিষ্কার করে বোঝা যাবে, ঠিক আছে। ইন্টারোগেটিভ করার সময় কী হচ্ছে, এটা আমরা আগের চ্যাপ্টারে একটু আলোচনা করেছিলাম যে এসভিও এবং ইন্টারোগেটিভ করার সময় সেই এসভিও মডেলটা কী করে ভিএসও হয়ে যায়, এবং এই মাঝখানের গ্যাপটা কখন ফিল আপ হয় কখন ফিল আপ হয় না, এটা মানে এক্স্যাক্টলি এর আগের ভিডিওটা যেটা ছিল সেইটা আমরা আর কি এটা আলোচনা করেছিলাম সম্ভবত মেন ভার্ব হেল্পিং ভার্বের ভিডিওতে। তো এটা কী হচ্ছে, ইন্টারোগেটিভ কী হচ্ছে, ইজ রোহিত কলেজ স্টুডেন্ট, মানে দেখো এই যে এসভিও ফরম্যাট ছিল, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, হ্যাঁ, এখানে অবজেক্ট নেই, এখানে কমপ্লিমেন্ট আছে, যাক এটা আগের ভিডিওগুলোতে দেখা যাবে। তো সাবজেক্ট ভার্ব ধরে নিচ্ছে, এটা সাবজেক্ট ছিল, এটা ভার্ব ছিল। তো ইন্টারোগেটিভ করার সময় কী হয়, ভার্বটা সাবজেক্টের আগে চলে আসে, ঠিক আছে, এবং ভার্বের জায়গাটাও কেউ একজন ভ্যাকুয়াম থাকে, সেটা কেউ একজন ফিল আপ করে। এই জিনিসটা মানে আর বেশি বলে এটাকে সময় নষ্ট করছি না, আগের ভিডিওতে একটু দেখে নিতে হবে। তাহলে ইন্টারোগেটিভ হচ্ছে ইজ রোহিত কলেজ স্টুডেন্ট। আর নেগেটিভ ইন্টারোগেটিভ মানে কি, নেগেটিভ ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য, তার সাথে সেটা আবার নাবাচকও, ঠিক আছে। তাই ইজেন্ট রোহিত মানে ইজ রোহিত কলেজ স্টুডেন্ট, তার সাথে একটা নট বসিয়ে দিলাম যে ইজ নট রোহিত কলেজ স্টুডেন্ট, ঠিক আছে, ইজেন্ট রোহিত কলেজ স্টুডেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে বি ভার্বের ব্যবহার।
হ্যাঁ, এবার রোহিত ইজ আ কলেজ স্টুডেন্ট, সেখানে হতে পারে আই এম আ কলেজ স্টুডেন্ট, মানে হতে পারে উই আর কলেজ স্টুডেন্টস হতে পারে, দে আর কলেজ স্টুডেন্টস হতে পারে, দিস বয়েজ আর কলেজ স্টুডেন্টস হতে পারে, দিস বয় মানে THIS দিস বয় ইজ আ কলেজ স্টুডেন্ট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সিম্পল প্রেজেন্টে হ্যাভ ভার্বের ব্যবহার। সিম্পল প্রেজেন্টে হ্যাভ ভার্ব দুটো আছে, মানে দুটো ইউজ করা, সেটা হচ্ছে হ্যাজ আর হ্যাভ। মানে হ্যাজ কোথায় ইউজ করা, হ্যাজ ইউজ করা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে, আর হ্যাভ কোথায় ইউজ করা বাদ বাকি সবার সাথে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি, আগে যে একটা স্লাইড ছিল সেই স্লাইডের পালে স্ক্রিনশট একটু তুলে রাখতে পারো, যে এই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এইটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি, আই উই ইউ বাদে যে কোনো একবচন শব্দ, মানে আই উই ইউ বাদে পৃথিবীতে যত কিছু নাউন বা প্রোনাউন হওয়া সম্ভব তার মধ্যে যেগুলো একজনকে বোঝায় সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। এবং তাহলে মানে হ্যাজ আর হ্যাভের মধ্যে, হ্যাজ আর হ্যাভের মধ্যে এই হ্যাজ ইউজ করা হয় শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে, আর বাদ বাকি সবার সাথে হ্যাভ, আই এর সাথে হ্যাভ, উইর সাথে হ্যাভ, ইউর সাথে হ্যাভ, ইউর সাথে হ্যাভ, থার্ড পার্সন প্লুরাল নাম্বারের সাথে হ্যাভ, সবার সাথে হ্যাভ, ঠিক আছে। মানে গণহারে সবার সাথে হ্যাভ বসবে, শুধু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ বসবে। তাহলে এই যে এখানে লিখে দেওয়া হয়েছে যে হ্যাজ ইউজ করা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে, যেমন হি, শি, ইট বা যে কোনো নাম ইত্যাদি। হ্যাভ ইউজ করা হচ্ছে বাদ বাকি সবার সাথে, যেমন আই, উই, ইউ, দে ইত্যাদি সবার সাথে, ঠিক আছে। যাদের মনে হবে যে খুব ধীরে ধীরে চলছে ভিডিওটা, তারা একটু মানে 1.5 স্পিডে করে নিতে পারো, আর যাদের মনে হচ্ছে খুব স্পিডে বেরিয়ে যাচ্ছে তারা একটু ধীরে ধীরে দেখতে পারো, একটু মানে পিছনে গিয়ে 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 দেখতে পারো, ঠিক আছে। আর যারা মনে করছে এগুলো জানো মোটামুটি, তারা স্কিপ করেও দেখতে পারো, তোমাদের ব্যাপার। আচ্ছা, সিম্পল প্রেজেন্ট আছে হ্যাভ ভার্ব, তো আমরা এটা দেখলাম যে হ্যাভ ভার্বের ফরম্যাট কী। এবার হ্যাভ ভার্বের ব্যবহারটা কীভাবে হচ্ছে, হ্যাভ ভার্ব দিয়ে কিছু সেন্টেন্স, ওই একইভাবে অ্যাসার্টিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ আমরা করছি। আর এইখানে একটু অন্যরকম জিনিসটা, ওই কেন আর কি নেগেটিভ এসব করছি, হ্যাঁ করে সময় নষ্ট করছি, এটা এখানে বোঝা যাবে। হ্যাভ ভার্বের মানে কি, হ্যাভ ভার্ব মানে আছে বা ছিল বা থাকবে, এটা হচ্ছে হ্যাভ ভার্ব। রোহিত হ্যাজ আ ক্রিকেট ব্যাট, রোহিতের একটা ক্রিকেট ব্যাট আছে, ঠিক আছে। এখন রোহিত যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কেন, কারণ রোহিত আইও নয়, উইও নয়, আমরা কি বলেছি আই, উই, ইউ বাদে যে কোনো জিনিস যেটা একজনকে বোঝায় সেটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। রোহিত আইও নয়, উইও নয়, ইউও নয়, এবং রোহিত একটা ছেলেকে বোঝাচ্ছে, সেই জন্য রোহিত হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। তো সেই জন্য তার সাথে আমরা হ্যাজ ইউজ করছি, ওকে। এবার যখন এটাকে আমরা নেগেটিভ করছি, তখন কী করছি, রোহিত ডাজ নট হ্যাভ আ ক্রিকেট ব্যাট। হ্যাজের সাথে আমরা একটা নট বসাতে পারতাম যে রোহিত হ্যাজ নট আ ক্রিকেট ব্যাট, সেটা কি ভুল হতো? সেটা ভুল হতো না, সেটা ঠিকই হতো, সেটা একটু বাচ্চা বাচ্চা শোনাতো, ঠিক আছে। সেটা কী করলাম, রোহিত ডাজ নট হ্যাভ আ ক্রিকেট ব্যাট। এখন আমরা আগের যে চ্যাপ্টার করেছি সেখানে আমরা করেছিলাম যে কোনো ভার্বের আগে যদি একটা ডু বসিয়ে দেওয়া হয় তার মিনিং একই থাকে, যেমন ধরো প্লে আর ডু প্লে একই জিনিস, ঠিক আছে। তারপর ধরো মানে প্লে আর ডু প্লে যদি একই জিনিস হয়, আচ্ছা এইখানে আমরা একটা মানে স্লাইডে সেটা করেছি, এটা একটু দেখিয়ে দিই। এই যে যেমন প্লে আর ডু প্লে একই জিনিস, প্লেজ আর ডাজ প্লে একই জিনিস, প্লেড আর ডিড প্লে একই জিনিস, ঠিক আছে। মানে যে কোনো ভার্বের আগে যদি এটা ডু বসিয়ে দিই সেটার মিনিংয়ের কোনো চেঞ্জ হয় না। এটা আগের চ্যাপ্টারও ডিটেলসে করা আছে, মানে এত এতে গেলে এই মানে এই ভিডিওটি এমনিতেই অনেক বড় হচ্ছে, আরও বেশি বড় হয়ে যাবে। আগের ভিডিওটা একটু দেখে নিয়ে এইটাই চলে এসো, তাহলে আর মানে কোনো অসুবিধা হবে না বলে আমার মনে হয়, ঠিক আছে। যাই হোক, তো আমরা কী করলাম এখানে, যে রোহিত হ্যাজ আ ক্রিকেট ব্যাট, এটা নেগেটিভ কী হচ্ছে, রোহিত ডাজ নট হ্যাভ আ ক্রিকেট ব্যাট, ঠিক আছে। তার মানে হ্যাভ আর ডু হ্যাভ একই জিনিস, তাহলে হ্যাজ আর ডাজ নট হ্যাভ একই জিনিস হবে, তাহলে হ্যাড আর ডিড নট হ্যাভ একই জিনিস হবে, ঠিক আছে। তাহলে ডাজ নট হ্যাজ কেন হলো না, ডাজ নট হ্যাভ কেন হলো, এখানে তো রোহিত আছে, তাহলে ডাজ নট হ্যাজ কেন হলো না, ডাজ নট হ্যাভ কেন হলো, হ্যাঁ এটা ওই আগের ভিডিওতে বোঝা যাবে। তাও এখানে বলে দিচ্ছি যে ডাজও তো আমরা অলরেডি এস ইউজ করে দিয়েছি শেষে, তাহলে আর হ্যাজ বসানোর কী দরকার, সেজন্য আমরা হ্যাভ করেছি, ঠিক আছে। অলরেডি এখানে হ্যাজ ছিল, এখানে যদি শুধু হ্যাজ থাকতো তাহলে হ্যাজ করতাম। এখানে ডাজ যখন করেছি সেই ডাজে তো অলরেডি যে এসটা চলে এসছে, তাহলে আর আমরা এখানে হ্যাজ কেন করবো, আবার একটা এক্সট্রা এস কেন দেবো, সেই জন্য হ্যাভ করেছি। সহজ ভাষায় বোঝালাম, মানে এরকম কোনো আলাদা করে নিয়ম নেই, সহজ ভাষায় বললাম এটা। আচ্ছা, ইন্টারোগেটিভ যখন করছি, ইন্টারোগেটিভ আমরা তখন বললাম কি, যে এস ভি যেটা থাকে মানে সাবজেক্ট ভার্ব যেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, সেটা কি হয়ে যায়, ভার্বটা আগে চলে আসে, এবং ভার্বের জায়গায় মানে সেই ভার্বের অরিজিনাল যে ফর্ম্যাটটা সেটা বসে যায়, মানে রুট ফর্মটা বসে যায়। কীরকম এটা, ওই যে বললাম হ্যাভ আর ডু হ্যাভ একই জিনিস, তাহলে হ্যাজ আর ডাজ হ্যাভ একই জিনিস,
ঠিক আছে। আমরা যখনই কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করি, ওই অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের যে ভার্বটা থাকে, এটা এই মেন ভার্ব হেল্পিং ভার্বের চ্যাপ্টারটা দেখে নিলে মানে ভীষণ রকম উপকার হবে। ওটা আগে দেখে এসো, নাহলে এটা কিছু বুঝতে পারবে না। ঠিক আছে। তো যে ভার্বটা আমাদের থাকে, সেই ভার্বটা যদি একটা শব্দে হয়, তাহলে সেটাকে ইন্টারোগেটিভ করার সময় ওই এক শব্দের ভার্বকে আমাদেরকে ভেঙে দুটো শব্দ করে নিতে হয়, দুটো শব্দের ভার্ব তৈরি করে নিতে হয়। সেই জন্য আমরা হ্যাজকে ভেঙে ডাজ হ্যাভ করে নিয়েছি, দুটো শব্দ করে নিয়েছি, দিয়ে একটাকে সাবজেক্টের আগে পাঠিয়ে দিয়েছি, একটাকে সাবজেক্টের পরে রেখেছি। এই সাবজেক্ট ভার্ব যেটা ছিল, সাবজেক্টের আগে একটাকে পাঠিয়ে দিয়েছি, সাবজেক্টের পরে এইখানে একটাকে রেখে দিয়েছি। ঠিক আছে। ওটা আবার বলছি, ওই মেন ভার্ব হেল্পিং ভার্বের চ্যাপ্টার দেখে এসো, এখানে আর অত ডিটেলসে যাচ্ছি না, ওইখানে একদম পরিষ্কার করে বলা আছে। আচ্ছা, তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভের কি, এটার কী হবে, যে ডাজের সাথে শুধু একটা নট বসিয়ে দেবো, ডাজেন্ট রোহিত হ্যাভ আ ক্রিকেট ব্যাট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ ফরম্যাট। এবার সিম্পল প্রেজেন্ট টেন্সের ফরম্যাট কি, ডু ভার্বের ফরম্যাট। ডু ভার্ব আগেই বলেছি, ডু ভার্ব কি, যে কোনো কাজ করা, মানে বি ভার্ব আর হ্যাভ ভার্ব বাদে যে কোনো ভার্ব হচ্ছে ডু ভার্ব। তো ডু ভার্বের দুটো ফরম্যাট রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে ডাজ, একটা হচ্ছে ডু। ডাজ কার সাথে ইউজ করা হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে, ওই হ্যাজের মতন, আর বাদ বাকি সবার সাথে ডু ইউজ করা হয়। যেমন হি, শি, ইট বা যে কোনো নাম, এর সাথে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে ডাজ, আর বাদ বাকি সবার সাথে ডু, যেমন আই, উই, ইউ, দে ইত্যাদি সবার সাথে ডু। ঠিক আছে, মানে এটা ডাজের জায়গায় প্লেস হতে পারে, আবার ডু এর জায়গায় প্লে হতে পারে, ডাজের জায়গায় রিডস হতে পারে, ডু এর জায়গায় রিড হতে পারে। ঠিক আছে, মানে যে কোনো ভার্ব এবং তার সাথে এস যোগ করা। ওকে। আচ্ছা, এবার একটা জিনিস, মানে একটা মজার জিনিস বলে দিই, মনে রাখতেও সুবিধা হবে আর কি। যেখানে আমরা ওই করেছিলাম, মানে পার্সন আর নাম্বার করেছিলাম, সেখানে চলে যাই। দেখো একটা জিনিস লক্ষ্য করো, যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে একটা স্পেশাল কেস। এর সাথে যা কিছু ভার্ব ইউজ করা হয়, সবার লাস্টে একটা করে এস থাকে। মানে তুমি যদি বি ভার্ব করো, সেই বি ভার্বের লাস্টে এস থাকে, ইজ ইউজ করা হয়। যদি হ্যাভ ভার্ব ইউজ করো, সেইখানে হ্যাজ ইউজ করা হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে লাস্টে এস। তুমি যদি ডু ভার্ব ইউজ করো, সেখানেও কী হয়, ডু এর জায়গায় ডাজ ইউজ করা হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে লাস্টে এস। মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে যা ভার্ব ইউজ করে সবার লাস্টে একটা করে এস থাকে আর কি, প্রেজেন্ট টেন্সে, সিম্পল প্রেজেন্ট টেন্সে। ঠিক আছে, আর বাদ বাকি সবগুলো তো বলা হলো। ওকে, হ্যাভ ভার্বের ডু ভার্বের ব্যবহার দেখে নেব। এই যে তখন যেটা বললাম, যে কোনো ডু ভার্বের আগে যদি আমরা ডু বসিয়ে দিই, তাহলে মিনিং একই থাকে। প্লে মানে ডু প্লে, তাহলে প্লেজ মানে ডাস প্লে, প্লেড মানে ডিড প্লে। প্লেজের মানে প্লে মানে যদি ডু প্লে হয়, তাহলে প্লেজ মানে ডাস প্লেজ হলো না কেন? কারণ এই যে এসটা তো অলরেডি ডু এর সাথে বসিয়ে দিয়েছে, সেই জন্য প্লের সাথে আর এস বসানোর দরকার নেই। তাহলে প্লেড মানে তো ডিড প্লেড হওয়া উচিত ছিল, ডিড প্লেড হলো না কেন? কারণ ডিটা অলরেডি এর সাথে বসিয়ে দিয়েছি, সুতরাং প্লেডের সাথে ডি বসানোর দরকার নেই। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে। নেগেটিভ করার সময় আর ইন্টারোগেটিভ করার সময় এই জিনিসটা দরকার হয়। ঠিক আছে, ইন্টারোগেটিভ করার সময় কী হয়, সাবজেক্ট ভার্ব যেটা থাকে, সেই ভার্বটা সাবজেক্টের আগে চলে আসে, সেইখানে এই ডাসটা বসে যায়। মানে প্রথম এটাকে ভেঙে, মানে একটা ভার্বকে ভেঙে যে দুটো শব্দ করা হচ্ছে, এই প্রথম শব্দটা সাবজেক্টের আগে দিয়ে দেওয়া হয়, আর পরের শব্দটা ভার্বটা যেখানে ছিল সেখানে বসে যায়। ঠিক আছে, এখানে তো ডিড প্লে, যেটা এই ডিডটা কী হয়, ডিডটা সাবজেক্ট মানে ভার্বের আগে বসিয়ে দেওয়া হয়, আর প্লেটা যেটা সেটা ভার্বের জায়গায় থেকে যায়। ওই মেন ভার্ব অক্সিলারি ভার্বের চ্যাপ্টার ডিটেলসে আছে আর কি, বারবার ওই এক জিনিসই বলছি। যেমন প্লে মানে ডু প্লে, প্লেস মানে ডাস প্লে, প্লেড মানে ডিড প্লে, সেরকম গো মানে ডু গো, গোজ মানে ডাস গো, ওয়েন্ট মানে ডিড গো। তো ডু ভার্বের ব্যবহার, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স নিচ্ছি, যে একটা ডু ভার্ব নিয়েছি প্লে, প্লে হচ্ছে একটা ডু ভার্ব, আমরা বলেছি ডু ভার্ব প্রচুর আছে, তো আমাদের একটা ডু ভার্ব নিয়েছি প্লে। রোহিত প্লেজ উইথ আ ক্রিকেট ব্যাট। ঠিক আছে, এটা হচ্ছে। তাহলে এখানে যদি নেগেটিভ যখন আমরা করবো, তখন কি বলেছি, প্লে আর ডু প্লে একই জিনিস, তখন এই প্লেটাকে ভেঙে আমরা ডাস প্লে করে দিলাম। ঠিক আছে, কারণ প্লে আর ডাস প্লে একই জিনিস। যেমন প্লে আর ডু প্লে একই জিনিস, প্লেজ আর ডাস প্লে একই জিনিস, প্লেড আর ডিড প্লে একই জিনিস, এবং প্লেজ আর ডাস প্লে একই জিনিস, সেই জন্য ডাজ নট প্লে করে দিলাম। সেটা হলো আমাদের নেগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ করার সময় কী বললাম, যে ডাজ আর প্লে, ডাজটাকে সাবজেক্টের আগে পাঠিয়ে দিলাম, রোহিত হচ্ছে সাবজেক্ট, ডাজটাকে রোহিতের আগে পাঠিয়ে দিলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্টের চ্যাপ্টার দেখে নিতে পারো সাবজেক্ট কী জিনিস বোঝার জন্য। আর প্লেটাকে কী করলাম, মানে মেন ভার্বটাকে কী করলাম, ভার্বের জায়গায় বসিয়ে রাখলাম। এটা ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ কি, ডাজন্ট রোহিত প্লে উইথ আ ক্রিকেট ব্যাট, একই জিনিস, শুধু ডাজের সাথে একটা নট বসে গেল। ওকে, আচ্ছা, সিম্পল পাস্ট কী করা হয়? সিম্পল পাস্ট হচ্ছে সাধারণত কোনো কাজ আগে হয়ে গেছে বোঝালে সিম্পল পাস্ট ইউজ করা হয়।
সাধারণত আজকের আগে কাজটা হয়েছে এমন ইন্ডিকেশন দেওয়া থাকে যে আজকের আগে কাজটা হয়েছে, আজকে হলে মানে আজকেই কাজটা হয়েছে, সেটা একটা এফেক্ট থাকে, সেটা সিম্পল মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট করার সময় ওটা করবো, মানে প্রেজেন্ট পারফেক্টের সাথে সিম্পল পাস্টের ডিফারেন্স কী ওটা ওই প্রেজেন্ট পারফেক্টের চ্যাপ্টারটা আমরা করবো। তো সাধারণভাবে আজকের আগে কাজটা হয়েছে মানে গতকাল বা তার আগে হয়েছে, আমার একটা ইন্ডিকেশন দেওয়া থাকে। কারোর অতীত পরিচয় দেওয়ার সময়, বর্তমান পরিচয় দেওয়ার সময় সিম্পল প্রেজেন্ট ইউজ করে, অতীত পরিচয় দেওয়ার সময় তাই সিম্পল পাস্ট। আগে কোনো কাজ নিয়মিত করা হতো, মানে এখন নিয়মিত করা হয় বোঝালে সেটা সিম্পল প্রেজেন্ট হয়, তাই আগে নিয়মিত করা হতো এটা যদি বোঝানো হয় তখন কী করা হয়, তখন সিম্পল পাস্ট ইউজ করা হয়। কিছু এক্সাম্পল আমরা এখানে দেখে নিতে পারি। মিস্টার মালো ইজ আ বিজনেসম্যান না করে আমরা বললাম ওয়াজ আ বিজনেসম্যান, মানে বিজনেসম্যান ছিলেন, মানে অতীত পরিচয় দেওয়া হলো। হি ওয়েন্ট বা ইউজ টু গো টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুল যেত, ঠিক আছে, মানে আগে কোনো একটা কাজ নিয়মিত করা হতো। আই মেট মাই ম্যাথ টিচার ইয়েস্টারডে, আমি গতকাল আমার ম্যাথ টিচারের সাথে আমার দেখা হয়েছে, ঠিক আছে। গতকাল আজকের আগে কাজটা হয়েছে সিম্পল পাস্ট টেন্স, এটা এমন কিছু হাতি করার ব্যাপার না, আর কিছু মানে এটা মানে বিরাট কিছু বাড়িয়ে বলার দরকার নেই। ওকে, হ্যাঁ, এবারে যেটা দরকার সেটা হচ্ছে ফরম্যাটগুলো করা। যেমন পাস্ট টেন্সেও কি প্রেজেন্ট টেন্সে যেরকম বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব ছিল, পাস্ট টেন্সেও সেরকম বি ভার্ব হচ্ছে ওয়াজ ওয়ার, পাস্ট টেন্সে হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাড, পাস্ট টেন্সে ডু ভার্ব হচ্ছে ডিড, ঠিক আছে। এখানে আমাদের প্রেজেন্ট টেন্সের মতো অত ঝামেলা নেই, হ্যাজ হ্যাভ কোথায় বসাবো, কোথায় ডু অ্যাজ বসাবো, অত ঝামেলা নেই। পাস্টে সব জায়গায় ওই একই জিনিস, মানে গড়পড়তে একই জিনিস সব জায়গায় বসিয়ে দিলে হয়ে গেল। দেখো তাহলে আমরা পাস্টের প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে বি ভার্ব। পাস্টে বি ভার্ব হচ্ছে সিম্পল পাস্টে বি ভার্ব একটা ওয়াজ, একটা ওয়্যার। ওয়াজ কোথায় বসানো হয়, একজনের সাথে। ওয়্যার কোথায় বসানো হয়, ইউ এবং একাধিক জনের সাথে। ইউটা বারবার মেনশন করছি কারণ ইউ মানে একজন হয়, ইউ মানে একাধিক জন হয়, ঠিক আছে। আমরা এখানে ইউ মানে একাধিক জন হিসেবে করবো। ওয়াজ একজনের সাথে, ওয়্যার একাধিক জনের সাথে। ছোটোবেলায় আর কি আমরা এভাবে মনে রাখতাম যে ওয়াজ হচ্ছে মানে ওয়াজকে তো দেখতে ছোট আর ওয়্যারকে দেখতে একটু বড়, আর কোথাও একজন থাকলে দেখতে ছোট লাগে আর কোথাও অনেকজন থাকলে দেখতে বড় লাগে, তো বড়োর সাথে বড়, ছোটোর সাথে ছোট। বাচ্চারা এভাবে মনে রাখে আর কি, মানে বাচ্চারা মনে রাখে না, আমি বাচ্চা ছিলাম যখন মনে রাখতাম এইভাবে। সিম্পল পাস্টের ব্যবহার বি ভার্বে। দেখো এখানে আমি একই জিনিস নিয়েছি, রোহিত হচ্ছে সাবজেক্ট, সুতরাং এই যখন একজন সুতরাং ওয়াজ। রোহিত ওয়াজ এ কলেজ স্টুডেন্ট, এটা এমন কিছু হাতি করার ব্যাপার নয়। নেগেটিভ হচ্ছে রোহিত ওয়াজ নট আ কলেজ স্টুডেন্ট। ইন্টারোগেটিভে কী করা হয়, ভার্বটা সাবজেক্টটা আগে চলে আসে, তাই ওয়াজ রোহিত কলেজ স্টুডেন্ট। আর নেগেটিভ ইন্টারোগেটিভ হচ্ছে ওয়াজ নট রোহিত কলেজ স্টুডেন্ট, ঠিক আছে। আচ্ছা, সিম্পল পাস্ট টেন্সে হ্যাভ ভার্ব কি? সিম্পল পাস্ট টেন্সে হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাড বা ডিড হ্যাভ। আমরা আগেই করেছি যে হ্যাভ আর ডু হ্যাভ একই জিনিস, তাহলে হ্যাজ আর ডাজ হ্যাভ একই জিনিস, সুতরাং হ্যাড আর ডিড হ্যাভ একই জিনিস, ঠিক আছে। সেজন্য হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাড বা ডিড হ্যাভ, একই জিনিস দুটো, মানে এটা এক জায়গায় ইউজ করা হবে, এটা এক জায়গায় ইউজ করা এমন কোনো ব্যাপার নেই, যে কোনো জায়গায় যেটা ইউজ করতে পারো। ব্যবহার, হ্যাভ ভার্বের ব্যবহার কী হচ্ছে? হ্যাড আমরা জানি সিম্পল পাস্ট টেন্সে হ্যাভ মানে হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাড বা ডিড হ্যাভ, আমরা হ্যাড ধরলাম, মানে হ্যাড হচ্ছে। তো রোহিত হ্যাড আ ক্রিকেট ব্যাট, রোহিত হ্যাড আ ক্রিকেট ব্যাট না করে আমরা এটাও বলতে পারি কিন্তু যে রোহিত ডিড হ্যাভ আ ক্রিকেট ব্যাট, কারণ হ্যাড আর ডিড হ্যাভ একই জিনিস। আর এই নেগেটিভ করার সময় তো আমাদের অবশ্যই আমরা এটা করতে পারি যে রোহিত হ্যাড নট আ ক্রিকেট ব্যাট, সেটা আমরা করতে পারি, বাচ্চা বাচ্চা জিনিসটা। তার থেকে আমরা কী করতে পারি যে হ্যাডটাকে আমরা ভেঙে দিলাম, হ্যাডটাকে ভেঙে আমরা দুটো মানে ভার্বের দুটো ওয়ার্ড করে দিলাম, ঠিক আছে। দুটো ওয়ার্ডের মাঝখানে একটা নট বসিয়ে দিলাম, রোহিত ডিড নট হ্যাভ আ ক্রিকেট ব্যাট। ইন্টারোগেটিভে কী হয়, ইন্টারোগেটিভে যেটা বলেছিলাম যে সাবজেক্টের আগে একটা ভার্ব সাবজেক্টের আগে চলে আসে আর একটা সাবজেক্টের পরে বসে যায়। ডিড রোহিত হ্যাভ আ ক্রিকেট ব্যাট, আর নেগেটিভ ইন্টারোগেটিভ ডিডন্ট রোহিত হ্যাভ আ ক্রিকেট ব্যাট, ঠিক আছে। যদি মানে এটা আমি খুব স্পিডে বেরিয়ে যাচ্ছি, এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আলোচনা করেছি এবং আগের চ্যাপ্টারে খুব ডিটেলসে আলোচনা করা আছে, যদি কারো কোনো অসুবিধা থাকে এটা নিয়ে একটু কমেন্ট বক্সে জানিয়ে নি, তাহলে আমি আলাদা করে বলে দেবো এটা আবার, ঠিক আছে। কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপে জানাতে পারো, কোনো অসুবিধা নেই। যেখানে কিছু জানি ওটা নিয়ে আমি আলাদা করে পরের ভিডিওতে হোক, যে কোনো মানে পরের ভিডিওতে না কয়েকটা ভিডিও আর কি শ্যুট করা আছে, তো নেক্সট কোনো একটা ডাউট ক্লিয়ারিং যদি আসে সেখানে আমি বলে দেবো। আচ্ছা, সিম্পল পাস্ট টেন্সে তাহলে হ্যাভ ভার্ব হলো, হ্যাভ ভার্বের ব্যবহার। সিম্পল পাস্ট টেন্সে ডু ভার্বের ব্যবহার কী হয়? সিম্পল পাস্ট টেন্সে ডু ভার্ব হচ্ছে ডিড বা ডিড ডু। ডিড বা ডিড ডু মানে কি? কারণ আমরা জানি যে মানে এটা দিয়ে বোঝা যাবে যে ডু ভার্ব তো অনেক আছে, ডু হয়, প্লে হয়, রিড হয়, গো হয়, সব কিছু ডু ভার্ব। প্লেড বা ডিড প্লে, আমরা জানি যে প্লে মানে ডু প্লে, প্লেজ মানে ডাস প্লে, প্লেড মানে ডিড প্লে, ঠিক আছে। সেই জন্য তাহলে
তাহলে তো আমরা ডু মানে বলতে পারি যে ডু ডু, ঠিক আছে, কারণ যে কোনো ভার্বের আগে যদি একটা ডু বসাই তাহলে সেটার মানে একই থাকে, তাহলে ডু মানে তো ডু ডু। তাহলে ডাজ মানে কি হয়, ডাজ মানে হচ্ছে ডাজ ডু, ঠিক আছে। তাহলে ডিড মানে কি হয়, ডিড মানে হচ্ছে ডিড ডু। ওকে, এই যে এখানে বলা হয়েছে সে একই জিনিস আবার, যে প্লে মানে ডু প্লে, প্লেস মানে ডাজ প্লে, প্লেড মানে ডিড প্লে। ওকে, একইভাবে গো মানে ডু গো, গোজ মানে ডাজ গো, ওয়েন্ট মানে ডিড গো। ডু ভার্বের ব্যবহার আমরা প্লে দিয়ে ডু ভার্বের ব্যবহারটা আর কি এখানে করেছি। এই যে রোহিত প্লেড উইথ আ ক্রিকেট ব্যাট, ঠিক আছে, হাতি করা কোনো ব্যাপার নেই, প্লে পাস্ট টেন্স প্লেড হয়। নেগেটিভ আমরা যদি যেটা করছি সেটা হচ্ছে ওই মানে প্লেড মানে ডিড প্লে, ডিড প্লেতে মানে প্লে একটা ভার্ব, প্লেড একটা ভার্ব, সেটাকে আমরা ডিড প্লে, দুটো ভার্বকে আর কি দুটো ওয়ার্ডে ভাঙলাম, দুটো ওয়ার্ডের মাঝখানে নট বসিয়ে দিলাম, নেগেটিভ হয়ে গেল। আর ইন্টারোগেটিভ করার সময় কী করছি, এই দুটো ওয়ার্ড একটা সাবজেক্টের আগে দিয়ে দিচ্ছি, একটা সাবজেক্টের পরে দিয়ে দিচ্ছি, ইন্টারোগেটিভ হয়ে গেল। নেগেটিভ ইন্টারোগেটিভে কী হচ্ছে, ওই একই জিনিস, শুধু ডিডের সাথে একটা নট বসিয়ে দিচ্ছি, ডিডেন্ট, ব্যাস। সিম্পল ফিউচার কী হয়, সিম্পল ফিউচার হচ্ছে যে কোনো কাজ সাধারণভাবে ভবিষ্যতে হবে, কারোর ভবিষ্যৎ সম্ভাবনা প্রেডিক্ট করা হয় যখন। আর মোডাল হিসাবে, মোডাল একটা সম্পূর্ণ আলাদা চ্যাপ্টার হিসেবে শিখতে হবে, ঠিক আছে, মোডাল সম্পূর্ণ আলাদা চ্যাপ্টার হিসেবে শিখতে হবে। এই মোডাল হচ্ছে মানে সব থেকে কনফিউজিং জিনিস বলে আর কি অনেকের মনে হয়, কোথায় কোন মোডালটা ইউজ করবো, কোথায় শুড বসাবো, কোথায় উড বসাবো, কোথায় কুড বসাবো, অনেকে বুঝতে পারে না, ঠিক আছে, কোথায় মেয়ে বসাবো, কোথায় মাইট বসাবো, মানে প্রচুর আর কি ওই খুব মাইনিউট আর কি জিনিসপত্র রয়েছে, তো সেইগুলো একটা আলাদা চ্যাপ্টার করে মোডালটা করতে হবে। এই ভার্বটা কমপ্লিট হয়ে গেলে, মোডাল যেহেতু ভার্বের মধ্যে পড়ে, মোডাল ভার্ব মানে ভার্ব বলতে আমরা আগের দিন করেছিলাম যে মেন ভার্ব আর অক্সিলারি ভার্ব মানে হেল্পিং ভার্ব, মোডালটা হচ্ছে এক রকমের অক্সিলারি ভার্ব, হ্যাঁ, মানে মোডাল অক্সিলারি বলা হয়। মোডালটা আমরা করবো, একটা আলাদা চ্যাপ্টার করে মোডালটা করবো, ঠিক আছে। মোডাল হিসাবে উইলটাকে মানে সিম্পল ফিউচার টেন্সটাকে ইউজ করা হয়। তো সিম্পল ফিউচার টেন্সের ডু ভার্বটাকে ইউজ করা হয় আর কি। এখানে সিম্পল ফিউচার বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব সব হবে। যাই হোক, তো একটা এক্সাম্পল কি, যে অমিত উইল বি আ ডক্টর সামডে, প্রেডিক্ট করা হচ্ছে, ফিউচার প্রেডিক্ট করা হচ্ছে, সম্ভাবনা যে হয়তো মানে কোনো দিন সে কোনো না কোনো দিন সে ডাক্তার হবে, হ্যাঁ, প্রেডিক্ট করা হচ্ছে কারোর ভবিষ্যৎ। আই শ্যাল গো টু দিল্লি টুমরো, সাধারণভাবে কোনো কাজ ভবিষ্যতে হবে বোঝালে ইউজ করা হচ্ছে, ঠিক আছে। এখানে ডিটেলসে কিছু বলছি না, পরেরগুলো মেন। দেখো আগেরগুলোর মতনই এখানেও সে একই জিনিস, ফিউচার বি ভার্ব হচ্ছে শ্যাল বি উইল বি, ফিউচারের হ্যাভ ভার্ব হচ্ছে শ্যাল হ্যাভ উইল হ্যাভ, ফিউচারের ডু ভার্ব হচ্ছে শ্যাল ডু উইল ডু। কিন্তু আমরা এইগুলো সব বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব সবগুলো করেছি, কিন্তু ফিউচারে শুধু বি ভার্ব আর ডু ভার্ব করবো, হ্যাভ ভার্ব করবো না, কেননা হ্যাভ ভার্বটা ফিউচার পারফেক্ট ইউজ করা হবে, ঠিক আছে। এটা ওই পারফেক্ট ফিউচার পারফেক্টের ভিডিও যখন করা হবে সেখানে করব। সিম্পল ফিউচার টেন্সে ফিউচারের হ্যাভ ভার্ব ইউজ করা হয় না, ঠিক আছে। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট ইউজ করা হয়, এটা হচ্ছে একমাত্র ব্যতিক্রম আর কি এগুলোর মধ্যে। তো সিম্পল ফিউচারে বি ভার্ব দুটো হয়, একটা শ্যাল বি, একটা উইল বি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে কোথায় শ্যাল বি ইউজ করবো, কোথায় উইল বি ইউজ করবো। আমরা ছোটোবেলায় আর কি দুলে দুলে মুখস্থ করতাম যে শুধু আই আর উইর সাথে শ্যাল বি হয়, আর বাদ বাকি সবার সাথে উইল বি হয়, ঠিক আছে। কিন্তু এখানে মানে এখন ওই সব আই আর উইর সাথে শ্যাল বি হয়, আর বাদ বাকি সবার সাথে উইল বি হয়। হ্যাঁ, আমরা কী করতাম হচ্ছে আই আর উইর সাথে শ্যাল বি হয়, বাদ বাকি সবার সাথে উইল বি হয়। আর যদি কখনো খুব স্ট্রং কিছু মানে খুব স্ট্রং ডিটারমিনেশন বোঝানো হয়, যেটা হবেই হবে এরকম কিছু বোঝানো হয়, তখন উল্টে যায়, তখন আই উইর সাথে উইল বি হয় আর বাদ বাকি সবার সাথে শ্যাল বি হয়, ঠিক আছে। তো এসব এখন অতীত আর কি, এখন পাঁচতলা মল পুরোটাই উইল বি, ঠিক আছে। মানে আই উই যাই আসুক না কেন সবার সাথে উইল বি বসাবে, ঠিক আছে, কোনো কিছু আসা যায় না, ওই শ্যাল বি উইল বি ওসব নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই, সবার সাথে আমরা উইল বি বসাবো। আচ্ছা, যেমন কিছু আমরা এক্সাম্পল দেখিনি, যে রোহিত উইল বি আ ডক্টর। নেগেটিভ কী হচ্ছে, মাঝখানে আমরা জানি যে যখন ভার্বের মধ্যে দুটো শব্দ থাকে সেই দুটো শব্দের মাঝখানে একটা নট বসিয়ে দিলে নেগেটিভ হয়ে যায়। আর দুটো শব্দ যদি না থাকে ভার্বের মধ্যে, সেটাকে বানিয়ে নিতে হয় দুটো শব্দ, তার মাঝখানে নট বসিয়ে দিতে হয়। তাহলে কী হলো, উইল আর বি এর মাঝখানে নট বসে গেল, দিয়ে নেগেটিভ হয়ে গেল, রোহিত উইল নট বি আ ডক্টর। আর আমরা জানি কি, ভার্বের যদি দুটো শব্দ থাকে তাহলে সেই দুটো শব্দের মধ্যে একটাকে কী করতে হয়, একটাকে মানে সাবজেক্টের আগে দিয়ে দিতে হয়, একটা সাবজেক্টের পরে থেকে যায়। এই যে রোহিত সাবজেক্ট, তার আগে উইলটাকে দিয়ে দেওয়া হলো, বিটা পরে থেকে গেল। ইন্টারোগেটিভ করার সময় রোহিত উইল বি আ ডক্টর, উইল রোহিত বি আ ডক্টর, রোহিত কি ডাক্তার হবে। আর নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় কি হয়, ওন্ট রোহিত বি আ ডক্টর। ওন্ট মানে কি, ওন্ট মানে হচ্ছে উইল নট, উইল নটকে একসাথে লেখা হয় ওন্ট, ঠিক আছে। যেমন অ্যাম নটকে একসাথে লেখা হয় এইন্ট, AIEN অ্যাপোস্ট্রফি T, ঠিক আছে, এরকম।
আচ্ছা, তারপরে হ্যাঁ, হ্যাভ ভার্ব। সিম্পল ফিউচার টেন্সে হ্যাভ ভার্ব বলবো না, ফিউচার টেন্সের হ্যাভ ভার্ব হচ্ছে শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ, কিন্তু এটা আমরা ফিউচার পারফেক্ট টেন্সে শিখবো। সিম্পল ফিউচার টেন্সের কোনো হ্যাভ ভার্ব হয় না। ওকে, তাহলে হ্যাভ ভার্ব যখনই আমরা ডু ভার্বে চলে আসি, ডু ভার্ব কি? শ্যাল ডু, উইল ডু। ঠিক আছে, ডু এর জায়গায় যে কোনো কিছু হতে পারে, প্লে হতে পারে, শ্যাল প্লে, উইল প্লে, গো হতে পারে, শ্যাল গো, উইল গো। ঠিক আছে, আমরা কী বলেছি, আমরা সব জায়গায় উইল বসাবো, সুতরাং আমরা উইল ডুটাকে সব জায়গায় নেব। ওকে, হ্যাঁ, এবার এই মোডাল হিসাবে কিছু ব্যবহার আছে, কোথায় শ্যাল কোথায় উইল, ওই মোডাল হিসাবে কোথায় শ্যাল কোথায় উইল ব্যবহার হয় সেইগুলো কিন্তু আলাদা করে শিখতে হবে মোডালের চ্যাপ্টারে। ঠিক আছে, ওটা কিন্তু ওই পাঁচতলা মল পুরোটাই উইলের মধ্যে আসবে না। আচ্ছা, কিছু এক্সাম্পল দেখে নিই। যে উইল প্লে দিয়ে যদি আমরা করি, তাহলে রোহিত উইল প্লে উইথ আ ক্রিকেট ব্যাট। হ্যাঁ, দুটো ভার্ব থাকলে নেগেটিভ করার সময় মাঝখানে নট বসিয়ে দিতে হয়। দুটো ভার্বের মানে দুটো ভার্ব নয়, একটা ভার্বের দুটো শব্দ থাকলে সেই দুটো শব্দের মাঝখানে নট বসিয়ে দিতে হয়। রোহিত উইল নট প্লে উইথ আ ক্রিকেট ব্যাট। ইন্টারোগেটিভ করার সময় কী হয়, দুটো শব্দ থাকলে একটাকে কী করতে হয়, সাবজেক্টটা আগে দিয়ে দিতে হয়, একটাকে সাবজেক্টের পরে দিয়ে দিতে হয়। উইল রোহিত প্লে উইথ আ ক্রিকেট ব্যাট, রোহিত কি ক্রিকেট ব্যাট দিয়ে খেলবে? আর নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে কী হয়, উইলের জায়গায় মানে উইল নট, সেটা কী হয়ে যায়, ওন্ট হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, তাহলে টেন্স আমাদের এইখানে ক্লোজ হচ্ছে। এবার এরপরে চ্যাপ্টারে কী করবো, কন্টিনিউয়াস টেন্স করবো, পারফেক্ট টেন্স করবো, পারফেক্ট কন্টিনিউয়াস করবো। এটা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে ফাইনাইট নন ফাইনাইট ঢুকে যেতে হবে, সেখান থেকে পার্টিসিপেল জেরান্ড ইনফিনিটিভ, সেখান থেকে ফ্রেজ ক্লজ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। ঠিক আছে, এইগুলো হয়ে গেলে আমরা ওই মোডালটা একবার দেখে নেবো, সেখান থেকে ভয়েস চেঞ্জ হয়ে যাবে, সেখান থেকে ন্যারেশন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই টোটালটা হচ্ছে বেসিক কোর্স। এই বেসিক কোর্স হয়ে গেলে তারপরে অ্যাডভান্স কোর্স, যেটা প্রশ্ন উত্তর সলভ করা ইত্যাদি ইত্যাদি, সে অ্যাডভান্স কোর্সে যেতে হবে। কেউ যদি একবারে আর কি পুরোটা গিলে অ্যাডভান্স কোর্সে যেতে চায়, সে বমি করে ফেলতে পারে। এইটাই সমস্যা আর কি, এটা সমস্যা হয় সবার। এই বমি করে আসলে তার মধ্যে কিছু জলীয় পদার্থ থেকে যায়, আর তার মধ্যে কিছু সলিড পদার্থ থেকে যায়। তো এই সলিডের থেকে যখন জলীয়টা বেশি হয়ে যায়, তখন আর কি নেগেটিভ মার্কিংটা বেশি হয়ে যায়। এইটাই সমস্যা হয়ে যায় আর কি। আর এই মানে অ্যাডভান্স কোর্সটা করে নিলে আর কি সবটা ওই মানে অ্যাডভান্স জিনিস, মানে অ্যাডভান্স বলছি সরি, বেসিক জিনিসগুলো জেনে নিলে আর কি সবটা গলদঘকরণ করার ক্ষমতা যখন তৈরি হয়ে যাবে, তখন আর ওই মানে গিলে নিয়ে উগড়ে আসতে হবে না, তখন মোটামুটি সবটা মাথার মধ্যে থেকে যাবে। এবং আশা করছি তখন আর সমস্যা হবে না। যাই হোক, তো জানি না কতটা এখানে সবার মানে ক্লিয়ার হচ্ছে, যতটা হয় আর কি। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। যা